এর মধ্যে বন্দী আছে লালকুঠির রহস্য। শুরুতে এই বাড়ির মালিক অন্য একজন ছিলেন। তিনি ছিলেন জিসি দত্ত অ্যান্ড সান্সের প্রতিষ্ঠাতা। তারা শুধু এই ব্যবসাটাই শুরু করে, তার সঙ্গে সঙ্গে এই বাড়িটাও তারাই বানিয়েছে। আগের ওনারদের মধ্যে একজন এই বাড়িতে এখনো আছে, দেবরূপ দত্ত এবং অলকানন্দ দত্তের বড় মেয়ে, যার নাম আগে ছিল বৈশালী দত্ত, মানে দিদিভাই। সেদিনকে দিদিভাইকে অত ভালো নাচতে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে কোথা থেকে শিখলো দিদিভাই এত ভালো নাচ। কাল আমি বুঝতে পেরেছি অলকানন্দা মানে দিদিভাইয়েরই মা, যে এই বাড়িতেই নাচ শেখাতেন। দাঁড়াও সবাই, দাঁড়াও। আমি তোমাদের সকলকে দেখাচ্ছি তোমার একেবারে ঠিক আছে। আচ্ছা গুরু, তুমি গিয়ে বসো, আমি বাকিদের দেখিনি, ঠিক আছে? তাহলে শুরু করি। তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? আমি কাউন্টিং এ করছি, তারপর তোমরা শুরু করে দিও। 1 2 3 1 2 3 1 2 3 সবাই দেখে নিয়েছো? থাক 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 থাক, সাবধানে সবাই বাড়ি যাবে, ঠিক আছে? পরদিন ঠিকঠাক করে কিন্তু আমার চাই এই আইটেমটা, আমি দেখতে চাই। যা, এইভাবে প্র্যাকটিস করতে থাকলে তুমি একদিন অনেক বড় ডান্সার হবে। আপনার আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, আমার সব স্বপ্ন পূরণ হবে গুরুমা। আপনি শুধু আমার পাশে থাকবেন। স্টুডেন্টসরা ঈশ্বরের মতো ভক্তি করতেন তাকে। এই বাড়িটাকে তারা মন্দির মনে করত। আর অলকানন্দা ছিলেন তাদের গুরুমা। আঙ্কেল, তোমার মনে আছে ওই ভদ্রলোক সেদিনকে তো এটাই বলছিল। কোথায় যাচ্ছ তোমরা? মন্দিরে পুজো দিতে? আর আমার গুরুমা এই লালকুঠি, এই লালকুঠির কি হবে? হ্যাঁ হ্যাঁ বলছিল, কিন্তু সত্যি বলছি এর মানে আমরা বুঝতে পারিনি। আমিও বুঝতে পারিনি, কিন্তু আমি বোঝার চেষ্টা করলাম, আর তারপরেই আমি এত কিছু জানতে পারলাম। হ্যাঁ, কিন্তু তুমি সবাইকে ডেকে এনে শুধু এইটুকু বলবে এটা নিশ্চয়ই ডিসাইড করোনি? না বিক্রম, আসল কথাটাই আমি এখনো বলিনি। এই বাড়ির আরেক সদস্যের কথা আমি বলিনি এখনো। বলিনি ওনাদের আরেক মেয়ের কথা। ওনাদের ছোট মেয়ে, দিদি ভাইয়ের বোন জিনির কথা। উজ্জয়িনী দত্ত, ইউডি। এনগেজমেন্টের দিন যার আংটি চলে এসেছিল আমার কাছে, আপনারা তো সবাই জানতেন ওটা কার আংটি, কিন্তু আমায় কিচ্ছু বলেননি। বিক্রম, তুমিও তো জানতে, তুমি আমায় কেন বলনি? আমি তখন এটা নিয়ে কমফোর্টেবল ছিলাম না। তারপরেও কেন বলনি?
তুমি তো লুকোবার চেষ্টা করেছিলে বিক্রম। তুমি কিন্তু আবার আমাকে অ্যাকিউজ করছো অনামিকা। আমি তোমাকে প্রশ্ন করছি বিক্রম, আমি তোমাকে একটু অ্যাকিউজ করছি না। আমি আজ তোমাদের সবার কাছে প্রশ্ন নিয়ে এসেছি। এতদিন ধরে আমি যে প্রশ্নগুলো বারবার তোমাদের জিজ্ঞেস করে গেছি, তোমরা সেই প্রশ্নগুলো এড়িয়ে গেছো। আজ আমার সেই সব প্রশ্নের উত্তর চাই। দেবরূপ দত্ত আর অলকানন্দ দত্ত, তাদের কি হয়েছিল? 12 বছর আগে কি এমন ঘটেছিল এই লালকুঠিতে যার জন্য সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল? অনামিকা, তুমি কি জেনেছো সেটা বলো। তোমার গল্পটা সবার আগে শেষ করো। আমি খুব বেশি কিছু জানতে পারিনি, তবে এইটুকু জানি যে দাদা ভাইয়ের সঙ্গে দিদি ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়, তারপরে তাদের বিয়ে হয়। এর আগেও একটা গল্প আছে অনামিকা, যেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়। বৈশালী আর জিনি দুজনেই এই বাড়িতে ধীরে ধীরে বড় হতে থাকলো। যত বড় হয় একে অপরের স্বভাব চরিত্র একেবারে আলাদা হতে থাকে। বৈশালী ছিল একেবারে মায়ের ছায়া, যেমন রূপ তেমন গুণ। ভালো নাচতে পারত, ভালো গান গাইতে পারত, কিন্তু জিনির এসব দিকে মোটে মন ছিল না। সে বন্ধু বান্ধব, হই হুল্লোড়, বাস্কেটবল এসব নিয়েই মেতে থাকত। বৈশালী বিদেশ থেকে পড়াশোনা সেরে ফিরে এলো, আর তখন থেকে এই সূর্যর সাথে ওর একটা আলাদা সম্পর্ক তৈরি হতে থাকলো, যেটা দেখে আমরা সত্যি বলছি খুব খুশি হয়েছিলাম। হই হই করে ওদের বিয়ে দিলাম। তারপর বিক্রম বিদেশে চলে গেল। তারপরে সেই ভয়ানক দুর্ঘটনা ঘটে। সেটা ওই 3 তলার ঘরে পুড়ে মরে যায় দেবরূপ দত্ত আর অলকানন্দ দত্ত। এই জোড়া মৃত্যু নিয়ে কলকাতা শহর সেই সময় তোলপাড় হয়েছিল। এটা খুন না আত্মহত্যা না নিছকে কোনো দুর্ঘটনা, সেটা আজ অব্দি কেউ বলতে পারেনি। না না, আত্মহত্যা নয়, আত্মহত্যা নয়, দুর্ঘটনাও নয়। কেউ কেউ বলতে পারে না, কারণ কেউ জানে না, কারো পক্ষে জানা সম্ভবও নয়। মা প্লিজ, ইদার সেসব কথা তুলো না মা প্লিজ। কি কথা? আজ যখন সব কথাই হচ্ছে, প্লিজ তোমরা কেউ আমার কাছ থেকে আর কিছু আড়াল করো না প্লিজ। আমার সবটা জানা দরকার। অনামিকা, আমি বলছিলাম যে দেখো, কথায় কথা বাড়ে, আর এসব কথা না আমরা বলতে চাই না। আর সব থেকে বড় কারণ হলো ভাগ্নে। দেখো, এখন যদি পুরনো কথাগুলো বলতে শুরু করি, তাহলে অনেক অপ্রিয় সত্যি কথা মানে মুখে চলে আসবে। আর অনেস্টলি স্পিকিং অনামিকা, সেগুলো আমাদের বলতেও বাঁধে, আমরা বলতে চাই না। কিন্তু আমাকে আজকে জানতেই হবে। আন্টি, আঙ্কেল প্লিজ আমাকে বলুন কি হয়েছিল, কেন এরকম পরিণতি হয়েছিল দত্ত পরিবারের? আজ দিদি ভাইয়ের এরকম অবস্থা কেন? আর জিনি, সে কি কোথাও চলে গেছিল? হ্যাঁ, চলে গিয়েছিল বলেই তো এত ঘটনা ঘটল। মানে জিনির জন্য সবকিছু ঘটেছে? মা প্লিজ প্লিজ এগুলো বলো না। তুমি যেগুলো বলছো সেগুলো কিন্তু প্রমাণ নেই। তুমি তখন ছিলে না বিক্রম, আমরা ছিলাম, তাই আমরাই জানি তখন ঠিক কি হয়েছে। পরিবারের সম্মান বাঁচাতে আমরা সবকিছু আড়াল করেছি, কিন্তু তার জন্য তো সত্যিটা বদলে যেতে পারে না। সেই সত্যিটা হলো জিমি এই সব কিছুর জন্য দায়ী। কি করেছিল জিনি? দিনে দিনে না জিনি খুব অবাধ্য, অসহিষ্ণু হয়ে উঠেছিল জানো।
খুব অবাধ্যতা বেড়ে গিয়েছিল, খুব। কারোর কোনো কথা শুনতো না, আর অনেক বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছিল। মানে বদ সঙ্গে পড়লে যা হয় তাই হয়েছিল আর কি। আর সেই সময় ওর জন্য একজন প্রাইভেট টিউটর রাখা হয়, আর সেটাই ওর জন্য কাল হলো। সেই প্রাইভেট টিউটরের নজর ছিল এই বাড়ির সম্পত্তির ওপর। জিনিকে সম্পূর্ণ বশ করে নেয় সে। তারপর আসে সেই ভয়ানক দিন, যেদিন জিনি ওই প্রাইভেট টিউটরের কথায় এবারে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালাতে যায়। বাবা মা বাধা দিতে গেলে জিনি রাগ সামলাতে পারে না, সে বাবা মার ঘরে আগুন লাগিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বৈশালী এই আঘাত সহ্য করতে পারে না, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একটা দিনে সবকিছু ছাড়খাড় হয়ে যায়। আর সেদিন থেকে আমারও সবকিছু শেষ হয়েছে। দাদা ভাই, জিনি ওর বাবা মাকে খুন করেছে? না না না, সত্যি না। যিনি কাজ করতে পারে না, যিনি এই কাজ করেনি, যিনি এই কাজ, আমাকে তো 1000 বার বলো, আমি এটা বিশ্বাস করবো না। যিনি এই কাজ করেনি, জিনি এমন করলো? আসলে জানো তো অনামিকা, বিক্রমের কোনো দোষ নেই। আমরাই কেউ বিশ্বাস করতে পারছি না যে যিনি এমন একটা কাজ করতে পারে। আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি একসঙ্গে, আর বিক্রম তো যিনিকে ভালোবাসতো। ওর পক্ষে তো বিশ্বাস করা খুবই কঠিন। সত্যি বড় হওয়ার সাথে সাথে মেয়েটাকে কেমন চোখের সামনে বদলে যেতে দেখলাম। আমি সব বুঝতে পারছি, কিন্তু জিনিদের পরিবারের সঙ্গে তোমাদের কিসের কানেকশন ছিল? আর এই বাড়িটাই বা তোমাদের কাছে কি করে এলো? দেখো অনামিকা, দেবরূপ দত্ত শুধু আমার বন্ধু ছিলেন না, বিজনেস পার্টনার ছিলেন না, তিনি ছিলেন আমার ভাইয়ের মতো। এরপর বিক্রম বিদেশে পড়তে চলে যাওয়ার পর সেই ভয়ানক ঘটনাটা ঘটে। এক রাতে সবকিছু একেবারে তছনছ হয়ে যায়। তখন খানিকটা বাধ্য হয়ে সব সামলাতে আমরা বিজনেসটা টেক ওভার করি। তখন বৈশালীর অবস্থাও খুব খারাপ ছিল, ওকে এ বাড়ি থেকে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। তখন আমরাই এই বাড়িতে এসে উঠি। আর লালকুঠি তখন একটা দর্শনীয় স্থান হয়ে গিয়েছিল। মিডিয়া, লোকজনের প্রশ্ন, গসিপ সব এড়াতে আমরা লালকুঠির রং সাদা করে দিই। অতীতের ছায়া মুছে ফেলি আমরা, শুধুমাত্র আমাদের ছেলে মেয়েদের মঙ্গলের কথা ভেবে। এজন্যই আজও এই বাড়িতে দেবরূপ, অলকানন্দা বা জিনির নাম নেওয়া হয় না। এই কলঙ্কের ইতিহাস তোমাকে কি করে বলতাম অনামিকা? এ কথা আজও মুখে আনতে আমরা ভেতরে ভেতরে কেঁপে উঠি। তোমার হয়তো মনে হতে পারে আমরা তোমাকে মিথ্যে বলেছি, সত্যিটা লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। হঠাৎ কোথায় চলে গেল? ওই তো, এই বরাবরই তো এমনটাই করে। এই সব কথা উঠলেই কোথায় যেন চলে যায়, ফোন ধরে না, মোটে বাড়ি ফিরতে চায় না। আর আমার টেনশন বাড়তে থাকে। বিক্রম পুরনো কথাগুলো একদম সহ্য করতে পারে না, একদম সহ্য করতে পারে না।
কি জানি ছেলেটা আবার আবার কোথায় গেল। আমি জানি বিক্রম কোথায় আছে। সুতো কেটে তুমি গোটালে নাটাই, আমি তো কাঙাল ঘুরি। বৈরি বাতাসে কি আশ্চর্য, একা একা আজ উড়ি। ওরে বাবা, দারুণ তো, তুই লিখলি? আমি কেন লিখতে যাব? খেলাল হাফিজের কবিতা এটা। ও, তা তুই জানিস তো আমার এসব কবিতা টবিতাতে একদম কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, সেই তোর যে কিসে ইন্টারেস্ট আছে সেটা খুব ভালো করেই জানি আমি। একে পেটাবি, ওর মাথা ভাঙবি, অনেক হয়েছে, এবার বাড়ি চল। দূর বস তো, আমার তো মাঝে মাঝে বাড়ি ফিরতেই ইচ্ছা করে না, মনে হয় দূরে কোথাও হারিয়ে যাই। তুই হারিয়ে যা আর সবার মাথা খারাপ হয়ে যাক তোকে খুঁজতে খুঁজতে, এটাই তুই চাস তাই না? সবাই পাবে না, কিন্তু তুই পেয়ে যাবি আমি জানি। এখানে এসে খুঁজতে হবে। আরে জিনি, চিনি? তুমি এখানে? আমি জানতাম তোমাকে এখানেই খুঁজে পাবো। তুমি তো নিজেই আমাকে বলেছিলে তুমি আর জিনি এই গঙ্গার ধারে আসতে, এটাই তোমাদের জায়গা ছিল। সরি বিক্রম, আমি কিন্তু সত্যি তোমাকে আঘাত করতে চাইনি। আমি কিন্তু অতীত খুঁড়ে তোমার যন্ত্রণা জাগাতেও চাইনি। কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? তুমি কেন সরি বলছো? তুমি তো ঠিকই করছো। তোমার জায়গায় আমি থাকলে আমি হয়তো তাই করতাম। কিন্তু বিশ্বাস করো অনামিকা, 12 বছর ধরে আমি এই একটাই কথা শুনে আসছি, কিন্তু আমার মন যেটা বলছে সেটা কি মিথ্যে? একেবারে মিথ্যে। কি বলে তোমার মন? আমার মন বলে সবটা সত্যি নয়, হতে পারে না। যিনি এতটা নিষ্ঠুর হতে পারে না। আমি চিনিকে চিনি অনামিকা, আর আমি চিনিকে যেভাবে চিনি সেভাবে কেউ ওকে চেনেনি, কেউ ওকে জানেনি। আই এম সরি, আমি তোমার সামনে জিনিকে নিয়ে এভাবে কথা বলে ফেললাম। কেন? এটা বললে আমি অশান্তি করব, রাগ করব? দেখো, সেটা তুমি ভাবতেই পারো, সেটা ভাবার যথেষ্ট কারণও আছে। আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো সেটা অধিকার বোধ থেকেই করেছি। কিন্তু আজ আমরা বন্ধু, আর বন্ধুত্বের ভিত হচ্ছে বিশ্বাস। আমি তোমার বিশ্বাসকে বিশ্বাস করি বিক্রম। দেখো, আমি তোমার চোখ দিয়ে জিনিকে চিনতে চাই, দেখতে চাই। পৃথিবীতে জিনিস সম্বন্ধে যে যা খুশি বলুক, কিন্তু আমি তোমার কাছ থেকে জিনিস সম্পর্কে জানতে চাই। তুমি আমাকে সেটাই বলো, তুমি যেটা নিজে বিশ্বাস করো বিক্রম। ঠিক বলেছ, বন্ধুত্ব। স্ত্রীকে বিশ্বাস করে যে কথা বলা যায় না, বন্ধুকে বিশ্বাস করে বলা যায়। আমি সেই বিশ্বাস থেকে জিনি সম্বন্ধে তোমাকে কথাগুলো বলছি, কিন্তু তুমি আমাকে বলো, জিনির কথা শুনে তোমার মন খারাপ লাগবে না তো? না, লাগবে না বিক্রম। আজকালকার এই ইউজ অ্যান্ড থ্রো এর যুগে একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতেই, চোখের জল শুকাতে না শুকাতেই তো মানুষ মুভ অন করে যায়, অন্য সম্পর্ক পাতায়, সেখানে 12 বছর ধরে।
তুমি একটা সম্পর্ককে এতটা মর্যাদা দিয়েছো, তাকে ভালোবেসে গেছো, তার স্মৃতি আঁকড়ে ধরে বসে আছো। বিশ্বাস করো বিক্রম, আমি না প্রাউড ফিল করি তোমাকে। আমি যে তোমার বন্ধু, আমি সত্যি ভাগ্যবান মনে করি। তোমাকে যে আমার বড় শ্রদ্ধা করতে ইচ্ছা করে। আমি এমন একজন মানুষকে চিনি, আমি তার বন্ধু বলে নিজেকে ভাগ্যবান মনে করি। জানো, স্কুল লাইফে আমি কিন্তু এরকমটা ছিলাম না। আমি শান্তিপ্রিয়, ঘর কোনো পড়ুয়া, লাজুক টাইপের ছিলাম। আমার স্কুলের বাকি বন্ধুরা যখন ফুটবল খেলতো মাঠে, আমি সেসব খেলাধুলোয় যেতাম না। আমি নিজের মনে কবিতা লিখতাম, বই পড়তাম। আমাকেও কেউ পাত্তা টাত্তা দিত না স্কুলে। আমার তখন বন্ধু বলতে আসলে একজনই ছিল, শেলি। শেলি আমার সব কথা শুনতো, আমার কবিতা শুনতো। আর জিনি? জিনি? জিনি কবিতা শুনবে তাহলেই তো হয়েছে। কেন কেন? জিনি তো একদম অন্যরকম ছিল। জিনির মা বলতো ভগবান জিনিকে ছেলে বানাতে গিয়ে মেয়ে বানিয়ে ফেলেছে। ভুল বলতো না। কোচিংয়ের বাকি মেয়েরা যখন পুজোর সময় কার কটা জামা হয়েছে, কটা ক্লিপ হয়েছে এই হিসেবে ব্যস্ত, তখন জিনি টিউশনির পাঁচিল টপকে সাইকেল নিয়ে একবারে এই ঘাটে এসে পৌঁছতো। আদরের নৌকো গুনতো।